This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। গোটা দেশ তাকিয়েছিল, বিশেষ করে বাংলা তো তাকিয়েছিল, কারণ 26,000 শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, তাদের পরিবার, আমাদের পশ্চিম বাংলার অনেকেই তাকিয়েছিলেন। মানছি তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু গোলযোগ রয়েছে যে কারণেই এত ঘোটালা, এত অন্ধকার, এত পাক। কিন্তু মেধাবীরাও তো রয়েছেন, আমার আপনার বাড়ির সাধারণ খেটে খাওয়া তারাও তো রয়েছেন। সবার চোখ ছিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টের দিকে। আমরা প্রথমেই একবার সরাসরি চলে যাব আমাদের অত্যন্ত পরিচিত আইনজীবী ফেরদৌস শামীমের কাছে। তিনি সুপ্রিম কোর্টে আজকে ছিলেন, গতকালও ছিলেন, আপাতত তিনি দিল্লিতে আছেন। দূরাভাষে তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সরাসরি চলে যাব ফেরদৌস শামীমের কাছে। ফেরদৌস, আজকে আপনি যে সুপ্রিম কোর্টে ছিলেন এবং কি মনে হচ্ছে, কোন অভিমুখে এগোচ্ছি আমরা, কোন পথে সুপ্রিম কোর্ট এবং গোটা দেশের এবং এই পশ্চিম বাংলা জানতে চাইছে কেন এত বিলম্ব হচ্ছে? কি মনে হয় আইনজীবী হিসেবে আপনার? দেখুন, স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি আমি এর আগের দিন সারা দিন শুনেছে, ফলে স্কুল সার্ভিস কমিশনের মামলাটির ক্ষেত্রে আমি বিলম্ব এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে এর আগের দিন সারা দিন শুনেছেন, আজকে কেন শুনানি হলো না তার কারণ হচ্ছে এর আগের দিন যে দুই বিচারপতিদ্বয় মামলাটি শুনেছিলেন, আজকে 3 জন বিচারপতির বেঞ্চ ছিল, ফলে নতুন আরেকজন বিচারপতি এই বেঞ্চে বসেছেন। আইদার সেই বিচারপতিকে প্রথম থেকে শোনাতে হতো অথবা এই মামলাটি পরের দিন ফিক্সড করতে হতো। প্রথম থেকে শোনানোর অর্থ অন্য 5টা মামলা শুনানি না হওয়া। ফলে সেই জন্য আগামী 15 তারিখ, খুব বেশি দিন নয়, আগামী 15 তারিখ মামলাটির পরবর্তী শুনানি হবে। তার কারণ এর আগের দিন যেহেতু সারাদিন প্রায় শুনানি হয়েছে, ফলে মামলার বেশিরভাগ অংশই অলরেডি কিন্তু কভার্ড হয়ে গেছে। এবার হয়তো আর 2-1টা শুনানি লাগতে পারে। আমি মনে করি এই মামলার শুনানি একেবারে অন্তিম পর্যায়ে, এবং এই মামলার বিষয়বস্তু অত্যন্ত প্রধান বিচারপতি অত্যন্ত স্বল্প পরিসরে করে দিয়েছেন। তিনি একটা পয়েন্টেই জানতে চাইছেন, whether segregation is possible or not। তার কারণ হচ্ছে এই ধরনের সার্ভিস জুরিসপ্রুডেন্স যদি দেখেন, তাহলে সেটা একেবারে প্রতিষ্ঠিত আইন। যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেই দুর্নীতির ফলে কতজন চাকরি পেয়েছেন সেটা যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে তাদের বাদ দিয়ে সেই স্থলে যোগ্যদের চাকরি দিতে হবে। এটা প্রতিষ্ঠিত আইন। এই ক্ষেত্রে আর্টিকেল 12 অথরিটি, অর্থাৎ রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, তাদের দায়িত্ব হচ্ছে তারা সেই দুর্নীতির অংশটি আইডেন্টিফাই করে দেবেন, যে কোন কোন জায়গায় যারা একেবারেই অবৈধ চাকরি প্রাপক রয়েছেন। সেটা র্যাঙ্ক জাম্প করে হতে পারে, সেটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল হতে পারে, সেটা ওএমআর এর প্রাপ্ত মার্কস এবং ট্যাবুলার শিটে প্রাপ্ত মার্কসের পার্থক্য হতে পারে, বা অন্যান্য যে সমস্ত ইললিগালিটিস রয়েছে সেগুলো হতে পারে। ফলে সেইগুলো আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব তারা যদি আইডেন্টিফাই করে দিতে পারেন তাহলে সেগ্রিগেশন পসিবল, আর তারা যদি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে সেগ্রিগেশন পসিবল না হলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে। তাদের বারবার সুযোগ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে তারা সেই সেগ্রিগেশন লিস্ট, যেটা প্রপার সেগ্রিগেশন লিস্ট, তারা দিতে পারেনি। কখনো যে যত ভ্যাকেন্সি তার থেকে বেশি রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে, তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। দেখা গেছে যে তাদের যে ডাটা তার মধ্যে সাজুজ্যতা নেই, ফলে এই বিভিন্ন ধরনের ইললিগালিটিস দেখা গেছে। তাই পুরো লিস্ট বাতিল করতে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছিল। তারা কখনো এই সেগ্রিগেশন করে দিতে পারেনি সঠিকভাবে। যদি সুপ্রিম কোর্ট যদি স্যাটিসফাই হয় যে হ্যাঁ তাদের সেগ্রিগেটেড লিস্ট তাই সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য, তাহলে সেগ্রিগেশন করবেন, আর না হলে পুরোটা বাতিল করে দেবেন। সেটাই প্রতিষ্ঠিত আইন দেশের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। এর আগেও বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় সেটাই হয়েছে। ফেরদৌস, খুব দ্রুত 3টে প্রশ্ন আপনার কাছে করব। এক, মেধাবী ছাত্র যাদের মাথায় হাত পড়ে গিয়েছে, যাদের জীবন যাত্রা স্তব্ধ হওয়ার পথে, আন্দোলনকারী খোলা আকাশের তলায় বসে আছেন, তারা কি তাহলে বিচার পাবেন? এক। 2, যারা অযোগ্য, যাদের পাপে আজকে গোটা ঘটনা, এমন ঘটনা ঘটেছে, তাদের চাকরি কি যাবে?
তিন, যাদের জন্য এই গোটা ঘটনাটা হলো, জলটা ঘোলা হলো, তারা কি শাস্তি পাবে? কি মনে হয়, খুব সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করব। আপনার তিনটে প্রশ্নই অত্যন্ত পার্টিনেন্ট। প্রথমে হচ্ছে বলি যে যারা এখনো পর্যন্ত আইডেন্টিফাইড, আমি মনে করি তাদের প্রত্যেকের চাকরি যাবে। দ্বিতীয় হচ্ছে এই যে যোগ্যদের চাকরি বাঁচবে কিনা, এটা নির্ভর করছে একেবারে যারা আর্টিকেল 12 অথরিটি অর্থাৎ এসএসসি, বোর্ড এবং সরকার, তারা যদি এই সেগ্রিগেশনটা করে দিতে পারে তাহলেই তাদের চাকরি বাঁচবে। এই দায়িত্ব একেবারেই বোর্ডের, এসএসসির এবং রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের। তারা যদি সেটা না করে দিতে পারে, তাদের অযোগ্যতা, অদক্ষতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য যারা যোগ্য বৈধ চাকরি প্রাপক রয়েছে তারা বেসিক্যালি বঞ্চিত হবে, তারা বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হবে, তারা শাস্তির মুখে পড়বে এই তিনটে অথরিটির অযোগ্যতার জন্য, দুর্নীতি পরায়ণতার জন্য। এবং তৃতীয় বলছি, যারা এই যে শাস্তি পাবে কি পাবে না, অলরেডি দেখুন পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন, আমি মনে করি আরো অনেকের জেলে যাওয়া উচিত। সেটা নির্ভর করবে সিবিআই তদন্ত প্রক্রিয়াটি কত তাড়াতাড়ি সম্পূর্ণ করে তারা এই ট্রায়াল সম্পূর্ণ করে তারা শাস্তি দিতে পারবেন। সেটা নির্ভর করে সিবিআই এর দক্ষতা এবং যোগ্যতার উপরে এবং আরো বেশ কিছু ফ্যাক্টরের উপর। যদিও এই তদন্তটি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, কিন্তু কোর্ট মনিটর তদন্ত হলেও আলটিমেট মাথায় রাখতে হবে তদন্ত প্রক্রিয়া একটা এক্সিকিউটিভ ওয়ার্ক, সেখানে কোর্ট মনিটর করতে পারে, কোর্ট কিন্তু তদন্ত করে দেয় না। ফলে কোর্ট মনিটর তদন্ত এবং মানে কোর্টের তদন্তের মধ্যে পার্থক্য। কোর্ট তো নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই, ফলে এটা যেহেতু তদন্ত প্রক্রিয়াটি এক্সিকিউটিভ ওয়ার্ক, তাদের দক্ষতা, যোগ্যতা এবং তাদের রাজনৈতিক মুক্ত হওয়াটা এটার উপরে ডিপেন্ড করে যে কারা কারা শাস্তি পাবে বা কারা কারা শাস্তি পাবে না, কারণ এটা আলটিমেট, এটা এক্সিকিউটিভ ওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে। ফেরদৌস শামীম, আমরা জানি কলকাতা হাইকোর্টে মামলার প্রথম দিন থেকে তিনি আইনজীবী এবং তিনি এ বিষয়ে, বিশেষ করে এসএসসির মামলা নিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন। যদিও তার রাজনৈতিক একটি পরিচয় আছেন, তিনি বামপন্থী, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশ্নগুলো এই মুহূর্তে বাংলা জানতে চায়, সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে, আপনাদের সাথে সেই প্রশ্নগুলোতে কে কি বলছেন শুনে নেব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, কোন পথে সুপ্রিম কোর্টে এসএসসি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরদৌস শামীম কিছুটা বললেন কোন পথে সুপ্রিম কোর্টে এসএসসি। দ্বিতীয় যে প্রশ্নটা এই মুহূর্তে, গোটা বাংলার মেধাবীদের মাথায় হাত, কেন অযোগ্যদের বাছাই করা যাচ্ছে না? এবং সত্যি তো বিরাট ক্ষতি হয়ে গেছে মেধাবীদের, যে অযোগ্যদের যাচাই করা যাচ্ছে না কারা অযোগ্য। এবং তিন, যারা করে গেল সমাজের ক্ষতি, কি হবে তাদের গতি? অর্থাৎ এই সমাজের যারা ক্ষতি করে গেল, এত বড় ক্ষতি করে গেল, তাদের গতি কি হবে? সত্যি কি শাস্তি পাবে? এবং চার, এসএসসি 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কি? অনেকে বলছেন চালুনি তো নেই, এখানে তো চালের সঙ্গে যে কাকড় মিশে রয়েছে তা বার করা যাবে কি করে? এ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বৃন্দাবন ঘোষ, তিনি খোলা আকাশের তলায় এই মুহূর্তে আন্দোলন করছেন। বৃন্দাবন ঘোষ আন্দোলনকারী শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন শাহানি নাজনীন, তিনি আন্দোলনকারী শিক্ষিকা, তিনিও খোলা আকাশের তলায় ওয়াইল্ড চ্যানেলে বসে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার, এবং আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, বিশিষ্ট শিক্ষাবিদ। আমরা তো এই নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমেই আমরা এক নজরে দেখে নেব যে আজকে গোটা ঘটনাটা কিভাবে হয়েছে এবং ধর্মতলায় যারা বসে আছেন খোলা আকাশের তলায় তারা কি বলছেন, দেখে নেব। এসএসসি মামলা শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছলো। 15 জানুয়ারি ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা কর্তব্যরত শিক্ষক, যারা কর্মরত শিক্ষক, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি বাঁচানোর দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। আপনাদের ভবিষ্যৎ কিন্তু পিছিয়ে গেল বলা যেতে পারে, কি বলবেন? সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কতটুকু এটা হাইলাইট হচ্ছে সেটা জানছি না, কিন্তু সাধারণ মানুষের জীবন জীবিকা, স্বপ্ন, সম্মান নিয়ে একটা গভীরতম চক্রান্ত এবং খেলা চলছে, যার বলি আমরা যোগ্যরা হচ্ছি। কিছু চোর, দুষ্কৃতী বা দুর্নীতিবাজদের জন্য আজকে ক্লাসরুম ছেড়ে এই রাস্তায় আসার স্বপ্ন কি আমরা দেখেছিলাম? তারিখ পে তারিখ, এটাই কি এখন ভবিষ্যৎ হয়ে যাচ্ছে?
আমাদের তো এখন এটাই বাস্তব হয়ে গেছে, তাই না? মানে শিক্ষকের যে একটা সম্মান ছিল সেই সম্মানটা তো এখন নেই। 2016 সালের ব্যাচ মানেই সবাই ভাবে যে আমরা হয়তো টেন্টেড ক্যান্ডিডেট, তো সম্মান তো নেই। স্কুলে গেলে স্টুডেন্টরাও বলছে যে এই ম্যাডামের ক্লাস করতে হবে। তো আজকে আমাদেরকে এই পজিশনে একটা এনে ফেলা হয়েছে যে সম্মান তো আমাদের নেই, প্লাস আমাদের যে ভবিষ্যৎটা কি হবে সেটাও আমরা জানি না, প্লাস আমরা আমাদের নিজেদের ছেলে মেয়েদেরকে কি বলবো। তাদের সম্মানহানি হচ্ছে, তাদেরকে বারবার প্রশ্ন করা হচ্ছে 2016 সালে যে প্যানেল, সেই প্যানেল থাকবে, তাদের চাকরি থাকবে, আর এভাবেই তাদের সম্মানহানি হচ্ছে, এমনটাই কিন্তু তাদের দাবি। এই যে একটা অনিশ্চয়তা, দোলাচল, মানসিক কতটা অশান্তির মধ্যে দিন কাটছে। এখানে রাত কাটাচ্ছি, এখানটাই আমাদের সংসার, আমাদের পরিবার হয়ে গেছে। তো আমরা সব প্রত্যেকে মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, মানসিক অস্থিরতার মধ্যে আছি। আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে পারছি না, আমরা আমাদের স্কুলে ঠিকমতোভাবে ফিরতে পারছি না, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ সব কিছুই একটা অনিশ্চিতের মধ্যে। সবথেকে বড় কথা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি, সবসময় বারবার শব্দটা আসে নিয়োগ দুর্নীতি। তো নিয়োগের সাথে কিন্তু আমরা কোনোভাবে যুক্ত নই। তো নিয়োগ যারা করেছেন, পর্ষদ, এসএসসি, তারা এই দায়টা নেবেন। কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, কারা এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, সেই দায় কিন্তু সম্পূর্ণ তাদের। আমাদের মতো যোগ্য প্রার্থীরা যাদের এগেনস্টে সিবিআই বা কমিটির কোনো রিপোর্টে আমাদের এখানে যারা উপস্থিত কোনো যোগ্য প্রার্থীর নাম নেই, তারা কিন্তু এই দুর্নীতির সাথে কোনোভাবে যুক্ত নই। তা আমরা যখন যুক্ত নই, আমরা বারবার এই রাজনীতির এই প্রবঞ্চনার শিকার কেন হব? একজন ছাত্র আজকে শিক্ষককে দেখে প্রশ্ন করছেন যে আপনি কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন? তাহলে ভাবুন, যে শিক্ষক সমাজ গড়ছে, আজকে ডাক্তার, উকিল, সমস্ত কিছু কিন্তু ইঞ্জিনিয়ার যাই বলুন না কেন শিক্ষকেরই হাতে তৈরি। তো তাদের যে সম্মান ভুলুণ্ঠিত আজকে, সেটা কে ফেরাবে? দিনের পর দিন মানসিক যন্ত্রণা, স্কুলে যাচ্ছি একটা সবসময় মনে হচ্ছে যেন অপরাধী একটা, সেটা তো নয়। সেটার জন্য যেন সেগ্রিগেশন আমরা দাবি করছি, না যোগ্য অযোগ্যকে অবশ্যই যেন আলাদা করা হোক, তাহলে আমরা আমাদের পুনরায় যে মান সম্মান সেটা কিন্তু ফিরে পাবো। তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে, আর সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দাবিতে, সেই চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে, এবং বৈধ অবৈধ যে পার্থক্য সেটা সঠিকভাবে করা হোক, তার দাবিকে কেন্দ্র করে চলছে আন্দোলন। আর এই আন্দোলন চলবে ততদিন যতদিন না দাবি পূরণ হচ্ছে। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। অযোগ্যরা করল পাপ, মেধাবীদের মাথায় হাত। আমি প্রথমেই চলে যাব বৃন্দাবন বাবুর কাছে চলে যাব। বৃন্দাবন বাবু, আমি জানি এটা ছড়া কাটার সময় নয়, আমি জানি আপনাদের কাছে এই ছড়াটা ভালো লাগছে না, কিন্তু এটা তো সত্যি যে যারা এই পাপ করলো, মেধাবীদের মাথায় তো হাত পড়ে গেছে, এটা তো অস্বীকার করতে পারবো না। তা না হলে আপনারা দিনের পর দিন এই সময় খোলা আকাশের তলায় রাত কাটাতেন না, নিশি যাপন করতেন না। আমি বৃন্দাবন বাবু, আমি আপনাকে প্রথমেই জিজ্ঞেস করি, কি মনে হচ্ছে 2016 সালে আপনারা যারা ছিলেন তারা সবাই কি অসৎ উপায় অবলম্বন করেছেন? আমরা সবাই যে অসৎ উপায়ে অবলম্বন করিনি, সেটা তার জলজান্ত প্রমাণ হচ্ছে সিবিআই রিপোর্ট। সিবিআই রিপোর্টে পরিষ্কার করে বলা আছে যে কারা টেন্টেড ক্যান্ডিডেট এবং কারা আনটেন্টেড ক্যান্ডিডেট। এবং সিবিআই যে সুপ্রিম কোর্টে লাস্ট যে সাবমিশনটা দিয়েছে গত জুলাই মাসে, সেখানে পরিষ্কার করে তার ডেটা নাম্বার পরিষ্কার করে বলা আছে, এবং লাস্টে একদম পরিষ্কার এটাও বলা আছে যে সিবিআই তাদের তালিকা, নাম, রোল নাম্বার সহ পুরো ডিটেল দিতে পারবে যদি কোর্ট সেটা চাই। অর্থাৎ যে আমরা যে সেগ্রিগেশনের কথা বলছি, সেই সেগ্রিগেশনটা অলরেডি হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। সেটা সুপ্রিম কোর্টের আমাদের মহামান্য সিজিআই, মহামান্য প্রধান বিচারপতি, তার প্রশ্নের উত্তরে যথাযথ তথ্য দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি বলছেন এটা মানে তার মানে আশার দিকটা ক্রমশ স্পষ্ট। আমি একই প্রশ্ন করব শাহানা নাজনীন আপনাকে। হ্যাঁ, কোথাও কি মনে হচ্ছে যে এই গোটা ঘটনাতে আপনি প্রমাণ করতে পারবেন যে না, আপনি অযোগ্যদের মধ্যে নয়, আপনি মেধাবীদের মধ্যেই ছিলেন, মেধার ভিত্তিতেই আপনি এই চাকরিটা পেয়েছেন? প্রমাণ বলতে আমাদের এসএসসি কমিশন ওয়েবসাইটে, তাদের সাইটে আমাদের ওএমআরের যে কপিগুলো আমাদের পাবলিশ করেছিলেন, আমরা সেখান থেকে প্রিন্ট আউট বার করে রেখেছি। সেখানে আমাদের সিগনেচার আছে, আমাদের যেখানে পরীক্ষা হয়েছিল তাদের সিগনেচার আছে,
এবং আমরা যে আনসারগুলো মিলিয়েছিলাম, আমরা তো বাড়িতে একটা হিসেব কষেছিলাম যে এত নাম্বার পেয়েছি, সেগুলো সবই মিলছে। তো সেক্ষেত্রে দাবি করে বলতে পারি যে এটা আমার ওএমআর শিট এবং সেখানে আমি আমার প্রাপ্ত নাম্বার আমি জানি। তো এবং সিবিআই কমিটি, বাক কমিটি সেখানে তো আমার এগেনস্টে প্রমাণ করতে পারিনি যে আমি কোনো দুর্নীতি করেছি। তাহলে আমি দুর্নীতি করেছি সেটার প্রমাণ যদি না দেন, তাহলে আমাকে আলাদা করে কিভাবে প্রমাণ করতে হবে যে আমি দুর্নীতি করিনি? বরং এটাই তো বলা হয়, কিছুজন বলছেন যে আপনি প্রমাণ করুন আপনি নির্দোষ। পৃথিবীর কোনো সংবিধানে কি এরকমটা বলা আছে যে কোনো অযোগ্যকে শাস্তি দিয়ে, কোনো নির্দোষীকে শাস্তি দিয়ে এটা বলা হয় যে আপনি প্রমাণ করুন আপনি নির্দোষ? আমাদের সঙ্গেও তো সেটাই হচ্ছে। আমরা তো জানিই না, ঘুম থেকে সকালে উঠে শুনছি যে আমাদের চাকরি নেই। কি দোষ আমাদের আমরা জানিই না। কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা পরোক্ষ প্রত্যক্ষ কোনোভাবেই জড়িত নই। আপনারা কি তাহলে এখন কি অবস্থা আপনাদের? এখন ভীষণভাবে একটা মানে শঙ্কা কাজ করছে, আশঙ্কা কাজ করছে। কিন্তু আপনারা মাইনে পাচ্ছেন? মাইনে আমরা পাচ্ছি, কিন্তু একটা জিনিস বলবো স্যার, যে আমরা এই শিক্ষক সমাজ, আমরা মানে সমাজ গড়ার কারিগর। আপনি আমাকে স্যার বলবেন না, আমি সাংবাদিক। আপনারা বরং শিক্ষক শিক্ষিকা স্যার আন্টি, আপনারাই ম্যাডাম। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনারা তো বেতন পাচ্ছেন। এটাই বলছি যে আমরা শুধুমাত্র কিন্তু বেতনটাই আমাদের প্রাপ্য নয়, আমাদের কাছে বেতনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সম্মানটা। আজকে সেটা নিয়েই টানাহেচড়া পড়ছে আর কি। মানুষ সবাই তো আপনাদের ক্লাস নিতে কি কেউ আটকাচ্ছে? ক্লাস নিতে কেউ আটকাচ্ছেন না, কেউ কিছু প্রশ্ন আমাদেরকে ডাইরেক্টলি করছেন না। কিন্তু যারা নিউজ দেখছেন, স্টুডেন্টরাও তো অনেকে সবাই নিউজ দেখছেন, তারা জানছেন, ওদের মধ্যে আলোচনাও হয় যে এই ম্যামেরা এসছেন। এখানে আমাদের একটা প্রশ্ন চিহ্নের মুখে আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের কাছে খুব অপমানজনক লাগে। অবশ্যই বৃন্দাবন বাবু, একদিকে তো ভালোই হচ্ছে, আপনাদের মধ্যেও তো অযোগ্য রয়েছে যারা টাকা দিয়ে বিভিন্ন জায়গায় সোর্স ধরে আজকে ঢুকে রয়েছেন। তারা না পড়ানো তো আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ নাগরিকদের জন্য, সমাজের পক্ষে তো ভালো। যা আমরা সবসময় সেগ্রিগেশনের প্রশ্নটা তো এই জন্যই আসছে যাতে তাদের বাদ দেওয়া যায়। আমরা তো সবসময় এটাই দাবি করছি সেগ্রিগেশন করা হোক। আজকে দেখুন, মানে আমরা রাস্তায় নেমেছি গত 27 তারিখ, তার আগে কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ বা পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে কিনা, আমরা সেই আশাটাই ছিলাম। কিন্তু গত 19 তারিখে দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন, তিনি সহজ সহজ প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনারা কি তার প্রতি খুব ভরসা করে বসেছিলেন? মানে আপনাদের খুব ভরসা ছিল? 19 তারিখ পর্যন্ত আমরা দেখছিলাম যে কোর্টের প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশনের অবস্থানটা কোন জায়গায় আছে। তো সেই কারণে আমরা রাস্তায় নামি। স্কুল সার্ভিস কমিশনের অবস্থান দেখে আপনাদের কি মনে হলো? কোর্টে যা দেখলেন? আমাদের সন্দেহ তৈরি হয়েছে, আমাদের ভরসার জায়গায় আমরা নেই বলেই আমরা রাস্তায়। অবশ্যই আমি আপনার কাছে আসছি, আমি একবার শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের কাছে চলে যাব, যিনি নিজেও কিন্তু স্কুল শিক্ষক, তিনি প্রধান শিক্ষক এবং অবশ্যই তিনি বিশ্ববিদ্যালয়ে তো চ্যান্সেলর নমিনি। আমি কাজী মাসুম আক্তার আপনাকে জিজ্ঞেস করব যে অবিশ্বাসের বাতাবরণ, যে এক অদ্ভুত অন্ধকার চারিদিকে ঘিরে ধরেছে, আমি শুধুমাত্র 26,000 শিক্ষক শিক্ষিকার কথা বলছি না, আমি বলছি গোটা সমাজে যে ঘটনাটা ঘটছে, আপনার মনে হয় না যে এটা একটা সভ্যতার পতনের ইঙ্গিত? তারিখ পে তারিখ এতে লাভ কার? দুটো সেকশনের লাভ, যারা অপরাধী তাদের লাভ, আর যারা অ্যাডভোকেট তাদের লাভ। যত তারিখ পড়বে, তত ডেট পড়বে, তত টাকা ইনকাম হবে। মুখে যাই বলুক, তারা টাকা চায়। এটা হচ্ছে 99% আমাদের অর্থলোভী অ্যাডভোকেটদের ক্যারেক্টার। আমি এর বেশি আর কিছু বললাম না। অযোগ্যদের ইচ্ছা করেই বাছাই করা হচ্ছে না, অযোগ্যদের ইচ্ছে করেই বাছাই করা হচ্ছে না, এটা না বাছাই করা যাচ্ছে না, এটা ক্লিয়ার করতে হবে। আমি বলছি অযোগ্যদের ইচ্ছে করেই বাছাই করা হচ্ছে না। কেন? কারণ অযোগ্যদের যখন বাছাই করা হবে, যোগ্য আর অযোগ্য অর্থাৎ কাঁকড় আর চাল আলাদা হয়ে যাবে। এই কাঁকড়টা আলাদা হয়ে গেলে সেই সংখ্যাটা হাজার হাজার, সেই হাজার হাজার লোকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল, তাহলে ঠক বাঁচতে গাও যাওয়া হবে, মাথা পুজো ধরবে, ওই শত শত হাজার হাজার লোক রাস্তায় নামবে সামনে 2026 ইলেকশন। তাই তারিখ পে তারিখটা হলেই তো ভালো, ক্লিয়ার। তাহলে বাছাই করা যাচ্ছে না, বাছাই করতে চাইছে না,
কথা ক্লিয়ার? এটা মুক্ত করেন ভালো করে। বাছাই করা যাচ্ছে না, নয় বাছাই করতে চাইছি না। আপনি বলছেন বাছাই হলে তো সব মানে সাদা কালো আপনি বলুন না 8,000 লোক রাস্তায় নামবে, কে সামলাবে? কত লোককে কত কষ্ট করে আপনি বলছেন টাকাও তো ফেরত দিতে হবে বোধহয়, টাকা ফেরত দিতে হবে, আবারও সেই রাঘব বল ধরা পড়বে যে আচ্ছা 26 ইলেকশনটা আছে, আপনি ইলেকশনটা পাবো। শিক্ষকদের মর্যাদা বলে কোনো পদার্থ নেই, এটা ক্লিয়ার করুন। শিক্ষক মানে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, এইটা হচ্ছে আসল কথা। মাসুম আক্তার একটা অন্য জিনিস, তাই রক্ত দিতে হয়, এইটুকু আর কি। আমি এখনই বসির কাছ থেকে আসি, এই মাত্র স্কুল অধিগ্রহণ দখল করছে কেউ কেউ, সেটাকে মুক্ত করা হচ্ছে। ওসি বলছে যে মুক্ত করে ওই জায়গাটাকে পরিচ্ছন্ন করে গাছ লাগিয়ে দেবেন না, কর্পোরেশনের পারমিশন দিতে হবে, নাহলে আমরা কি ভেঙে দেবো। হলো গাছ ওসি বলছে সামনে গাছ লাগালে না মানে ভালো হবে। হ্যাঁ এই মাত্র আসছে ওখান থেকে, থানা থেকে এই মাত্র আসছে সমাজ সেবা করার জন্য। কদিন পরে অ্যারেস্ট হয়ে যাবে, এই তো কথা। সমাজ সেবা করা যাবে না, চুরি করতে হবে, ফোন হতে হবে। কথা ক্লিয়ার? মুখে ডায়লগ দিয়ে কোনো লাভ নেই, টিভিতে অনেক বড় বড় কথা বলা যায়। আমি 100টা লড়ছি। এই পশ্চিমবঙ্গে কারা সব বড় বড় সব বিখ্যাত ওই উদারপন্থী মানবতাবাদী সমাজকর্মী আছেন, যারা পঙ্কজ দত্তর জন্য খুব কাঁদছেন, একটু কাজী মাসুমের কাছে আসবেন। মরে যাবার আগে অন্তত কথাটা বলুন। আগে মরে যেতে হবে, তারপরে আমরা রাস্তায় বসে বিদায় করবো। ওসব ভাওতাগিরা বন্ধ করুন, নাম্বার 1। নাম্বার 2, কারণ 2বার রক্ত ঝরেছে। কবার? 2বার কমায় ছিলাম, সেই মাসুম একটা কথা বলছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার বলছে আপনি রাজ্যের শ্রেষ্ঠ, তাই শিক্ষারত। ভারত সরকার বলতে আপনি দেশের শ্রেষ্ঠ, তাই পদ্মশ্রী। এই তো অহংকার করছে, এটা বাস্তব। 2 নম্বর, সত্যি কি অযোগ্যদের সদিচ্ছা সত্ত্বেও বাছাই করা যাচ্ছে না? প্রশ্ন এটা যে হ্যাঁ বাছাই করার ইচ্ছা আছে কিন্তু বাছাই করা যাচ্ছে না, এটা একটা লাখ টাকার প্রশ্ন। আপনি বলছেন এটা অজুহাত, আলিবাই। হ্যাঁ সত্যি বলছি, বাছাই করা একটু সমস্যা আছে। কেন বলুন তো? ওএমআর সিটটা পাওয়া গেছে কোথায়? সুন্দরী দেখতে সেই গোপাল দলপতি, মনে পড়ে? একটা উদাহরণ দিচ্ছেন গোপাল দলপতি, সে বলেছিল আমার সৌভাগ্য, আমি গর্বিত। টিভি চ্যানেলে বসেছিলাম টকশোতে, সে বলছে আমি কত গর্বিত, কত মহান কাজ করেছি, টিভি চ্যানেল আমাকে দেখাচ্ছে। মানে গোপাল দলপতি কত মানসিক বিকারগ্রস্ত একজন লোক, দেখুন। তার বান্ধবী হচ্ছে হৈমন্তী, তার বাড়ি হাওড়ায়। সে হাওড়ার হৈমন্তীর বাড়ির উঠানে ওয়েমাসি পাওয়া গেছে। তো ওয়েমাসিগুলো যে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, মূল্যায়নটা আমি কি করে এরা সৎ কি অসৎ বলেন? ক্লিয়ার? তাই মুড়ি মুড়কি আর কাঁকর চাল বাছা একটু কঠিন আছে। আর দুটো পয়েন্ট আমি আপনার কাছে আসছি, একটু বলে দিই, একসাথে একটু বলে খুব সুবিধা। যদি তাই হয় তাহলে কেন যাচ্ছে না? এইটুক কারণ পুড়িয়ে দিয়েছে। এই ব্যর্থতা দায় কার? আর যারা এই ব্যর্থতা করেছে, ভালো করে শুনুন, আবার রিপিট করছি, এই পাপকর্ম যারা যারা করেছে, যে কাঁকর আর চাল বাঁচা যাবে না এমন কীর্তি করে বসে আছে, সেই স্কুল সার্ভিস কমিশন, তার মাথা, তার নিচে, তার উপরে, তার দিকে, তার বাম দিকে যারা ফেরদৌস সাহেবকে বলছি, সুপ্রিম কোর্টে বলুন তাদেরকে কবে জেলে ঢোকানো হবে। আলোচনাটা এই জায়গাটা আসুন, আগে ওই লোকগুলোকে ধরে ভালো করে জেলে ঢোকানো। কিন্তু উল্টো কেস, শুধু পার্থ বাদে বাকিরা ছাড়া পেয়ে গেছে, বাকিদের জামিন হয়ে গেল। তিলোত্তমা চললো, আমি জানতাম তিলোত্তমা ইস্যুতে সব ছাড়া পেয়ে যাবে, লাইন ধরে ছাড়া পেয়ে যাচ্ছে। রাজ্যে কোনো পাপ হয়নি, কদিন ধরে জেলে বেড়াতে গিয়েছিল। এই হলো আমাদের বঙ্গ, এই হলো বঙ্গের শিক্ষা, আর এই হলো ওনাদের ভবিষ্যৎ। বলুন না, তার মানে আপনি বলছেন ফাঁসলো শুধু পার্থ আর অন্যান্য যারা ঘুষ দিয়েছিল তারা আপাতত আইনের এবং অবশ্যই তদন্তকারীদের কাছে ব্রাত্য হয়ে যাবে, তাই তো? তারা কোনো ব্যাপার না, অবশ্যই তারা ভালো আছে। আমি একবার চলে যাব সরাসরি ডক্টর দীপঙ্কর সরকার, অধ্যাপক ডক্টর দীপঙ্কর সরকারের কাছে। দীপঙ্কর বাবু, আমার ভারতীয় জনতা পার্টি, আমার এখনো মনে আছে যে প্রকাশ্যে রাজপথে এই উপমহাদেশের দ্বিতীয় শক্তিশালী পুরুষ হিসেবে, যাকে আমরা সাংবাদিক হিসেবে ভাবি, সেই অমিত শাহ বলে গিয়েছিলেন সারদা নারদার ঘটনা কেউ ছাড়া পাবে না, কঠোর হবে। সে তো যা হওয়ার হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি, আমি সে বিষয়ে কোনো কিছু অবতারণাই করছি না। কিন্তু এক্ষেত্রেও আরজি করের মতো ভেতরের রাস্তা দিয়ে রাজধর্ম পালনের নামে কোথাও কি নরম হয়ে থাকবে ভারতীয় জনতা পার্টি? ঋতব্রতবাবু, আপনার প্রথম কথাই বলি যে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির নরম থাকার কাজ নেই। কারণ আপনি এত সময় আলোচনা করছিলেন, বৃন্দাবন বাবু আছেন, ম্যাডাম আছেন, আমারও খুব
ব্যথার জায়গা আছে এই ব্যাপারটা নিয়ে, কারণ আমার পরিবারের একজন চাকরি পেয়ে আছে, সাথে ওদের সাথে আন্দোলন করছে। দুঃখের বিষয় এখানেই যে এদের অবস্থা হয়েছে এখন এমন যে ভিক্ষার দরকার নেই কুকুর ঠেকা, একটা কথা আছে জানেন তো, যে চাকরি না করে বেকার থাকতাম তবু লোকে আমাদের চোর বলতো না। কিন্তু আজকে এমন হয়েছে, এমন পরিবারের থেকে তার বাবা কাকা সবাই শিক্ষক অধ্যাপক প্রফেসর, এমন বাড়ির মেয়ে চাকরি করছে, আজকে তাকে বদনাম দিতে হচ্ছে সে কিনা টাকা দিয়ে চাকরি পেয়েছে কিনা প্রশ্ন। এদের সম্মানটা এমন জায়গায় গেছে, সমাজে শুধু নয়, ছাত্রছাত্রীর কাছে নয়, যে বিবাহযোগ্য যে আছে, যে শিক্ষক আছেন, সে বিয়ে করতে গেলে আগে জিজ্ঞেস করছে 2016 সালের চাকরির জন্য। আমার কাছে কেঁদে বলেছে, স্যার এরকম অবস্থায় পড়ে আছি, ভাবতে পারবেন না, একটা পাবেন না। অর্থাৎ সামাজিক সম্মান এই চুরি করার জন্য এই সরকার তাদের চাকরি বিক্রি করতে হবে। এক শ্রেণীর নেতারা কোটি কোটি টাকা তুলেছে, সেই টাকা তুলে চাকরি বেচেছে, তার দায় নিতে হচ্ছে এই বৃন্দাবন বাবু বা শাহরিয়ার ম্যাডামের মতন মানুষদের। কেন? তারা তো কোনো অন্যায় করেনি, তারা তো 2016 সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট দিয়ে চাকরি পেয়েছে। তাদের সেই যোগ্যদের সাথে অযোগ্যদের কারা মিশিয়ে দিল, কারা ব্লাং ওয়েমার শিট দিয়ে চাকরি পেল। বিজেপি বারবার বলেছে, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে ওদের আন্দোলনের সঙ্গে আমাদের বিরোধী দলের নেতা থেকে শুরু করে সমস্ত চাকরি প্রার্থী যারা প্রতিবাদ করেছে। আমরা আজকের দিনে 27 তারিখের আন্দোলন করছি, আমরা ঘোষণা করি যে মানবিকভাবে আমরা সবসময় আছি। তারা আজকে অবাক লাগে না যে মেয়েটা ওখানে বসে আছে, যে ছেলেটা ওখানে বসে আছে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে, সে তো আমার ঘরের মেয়ে, আমার ঘরের ছেলে। সে তো এই শীতকালে 14-15 ডিগ্রি তাপমাত্রায় কলকাতার রাস্তায় শুয়ে আছে। লজ্জা করে না মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শিক্ষামন্ত্রী যারা ছিলেন এই চাকরিগুলো বিক্রি করে দিয়েছেন, যোগ্যদেরকে চাকরি থেকে বঞ্চিত করে অযোগ্যদের বিক্রি করে দিয়েছেন চাকরিটা। তার জন্য আজকে মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যেটা একটা আশার আলো দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট যদি যোগ্য এবং অযোগ্য ভাগ করে দিতে পারে, তাহলে যারা যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছে তাদের সম্মানটা বেঁচে যাবে বলে আমরা মনে করি। বিজেপি চায় যোগ্যদের চাকরি পাক এবং অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা যারা টাকা সেই নেতাদের দিয়েছে, তাদের ঘরের সামনে গাছের বাদু রাস্তায় বেঁধে উল্টো করে ঝুলিয়ে পিটাক, যে আমার কাছ থেকে টাকা নিয়ে চাকরি। দীপঙ্কর বাবু, ডক্টর দীপঙ্কর সরকার অত্যন্ত বুদ্ধিমান মানুষ। আপনি বলছেন যে সেক্ষেত্রে মানুষ, জনগণ হাতে আইন নিয়ে নেবে, যারা টাকা দিয়ে জনগণ। আমার প্রশ্ন হচ্ছে রাজ্যে আর কত হলে দুর্নীতি কেন্দ্র সরকারের হবে সুমতি? কেন্দ্রীয় সরকার সুমতি কিসের সুমতি? দেখুন টাকা দিচ্ছে না, আজকে হাইকোর্ট টাকা না দিলে খবর হয়, যখন টাকা দিয়ে দেয় কেউ তো খবর দেয় না। হাইকোর্টে মামলা গেছে, হাইকোর্টের তদারকিতে তদন্ত কমিটি সিবিআই হয়েছে, সিবিআই কেন্দ্রীয় সরকার তাদের কি করে চাকরি এই বিক্রি করার জন্য সরকারকে বাতিল করে দিতে পারে কি? আছে অফিসার? সে আপনাদের ইচ্ছে নেই না, অপশন না, বাম কংগ্রেসের ভয় আপনারা ভয় পান। এইসব এটা আপনি এখন বললেন আপনাদের শীর্ষ নেতৃত্ব এটা জানে বঙ্গ বিজেপি এখনো কি সেই সাবালক না, আমি একটু রাজনৈতিক প্রশ্ন করছি, বঙ্গ বিজেপি কে এখনো সেই সাবালকত্ব অর্জন করেছে যে এ রাজ্যে কংগ্রেস এবং সিপিএম কে তারা আটকে দিতে পারবে? তার থেকে অনেক ভালো 2011-তে যে সমস্ত পূজনীয় সমাজ দরদিরা বলেছিলেন মা দুর্গা ধরায় অবতীর্ণ হলো, অমুক এস তার হাতে এই দিল, ভারতীয় জনতা পার্টি তার হাতে অমুক জিনিস দিল, এরাই পারবে 34 বছরের কমিউনিস্ট বধ করতে। 34 বছরের কমিউনিস্ট তো বধ হয়েছে। হ্যাঁ, কিন্তু 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে, কংগ্রেস এবং তৃণমূল একসাথে জোট করে সিপিএম কে হারিয়েছে, বধ হয়েছে। সিপিএম এর 34 বছর আপনি মনে করছেন কি না? অনেকে বলছেন যে এখনো আপনাদের শীর্ষ নেতৃত্ব, আপনার বঙ্গ বিজেপিতে আপনার ব্যথা বুঝি, কিন্তু দীপঙ্কর বাবু আমি কিন্তু আপনাকে খুব সম্মান করি এবং আপনার মতো যারা বঙ্গ বিজেপিতে লড়াইটা করছেন তৃণমূলের বিরুদ্ধে তাদের আমি খুব সম্মান করি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যে আর কত হলে দুর্নীতি কেন্দ্র সরকারের হবে? কেন্দ্রীয় সরকারের প্রতি মুহূর্তে সুমুতে আছে, সেই জন্য কেন্দ্রীয় সরকার সত্যি কি তাই? একদম তাই। কেন্দ্রীয় সরকার এই কেসগুলোকে, বিজেপি বলেছিল যে এই কেসগুলোকে সিবিআই কে দেওয়া হোক, এবং তারপরে বিজেপি আবেদন করেছে কোর্টে যে দেওয়া হোক, এবং সেই আবেদনের বিভিন্ন আবেদন মামলা রায় সিবিআই পেয়েছে। এটা বিজেপি করেনি আপনি বলছেন? আমি পদ্মশ্রী মাসুম আক্তার কাছে যাব। আমার যে প্রশ্নটা, রাজ্যে আর কত হলে দুর্নীতি কেন্দ্র সরকারের হবে সুমতি, এই প্রশ্নটা কি শুধু ছন্দ মিলিয়ে একজন সাংবাদিক হঠাৎ রাতের বেলায় তার মনে হলো আমি ছড়া কাটছি? দেখুন, আমি 4টে প্রতিষ্ঠানের নাম বলবো
বিএসএফ একটা প্রতিষ্ঠান মাননীয় দায়িত্ব সহকারে বা তার দলবল দায়িত্ব সহকারে বলে দিয়েছে যে জঙ্গি ঢোকানোর অনুপ্রবেশকারী সংস্থা। জঙ্গিদের ওরা ঢোকাচ্ছে এই করিমপুর দিয়ে চোপড়া দিয়ে নিশ্চয়ই ওই জঙ্গিরা হিন্দু জঙ্গি হবে, মোল্লা জঙ্গিতে নিশ্চয়ই ঢোকাচ্ছে না। তাহলে হিন্দু ফোবিয়ায় কিন্তু আমি মোল্লা আক্রান্ত, এই হিন্দু ঢুকে গেল আমাদের বারোটা বাজিয়ে দিল। তাহলে বিএসএফ এর কাজ কি জঙ্গি ঢোকানো? তাহলে বিএসএফ দেশদ্রোহী। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে ইডি না অভিষেক বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পান না, বলেন তো সিবিআই তাকে মমতা বাবুর বলছে এর চেয়ে মরা হাজারা কেউ হয় না, আর হচ্ছে এনআইএ, এই চারটে কেন্দ্রীয় প্রতিষ্ঠান। আমার প্রশ্ন হচ্ছে সিবিআই কি করছে আমরা দেখতে পাচ্ছি। কালীঘাটের কাকু কখনো শীত ঘুমে, কখনো জেগে ওঠে, কখনো আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকার কোনটা কোনটা করতে পারে। আচ্ছা বলুন তো, আমি দিব্যঙ্করবাবুকে বলি, আচ্ছা এই যে লাইন ধরে ছাড়া পেয়ে যাচ্ছে কি মহান, মানে কোনো দোষ হয়নি, মানে আমরা বলতে পারছি আলোচনা হচ্ছে যে 51 কোটি, কেউ বলছে 50 কোটি, কেউ বলছে 100 কোটি অর্পিতা আর পার্থ। তো এতগুলো টাকা পয়সার গল্প যাদের সাথে, অর্পিতা ছাড়া পেয়ে বাইরে আছে, পার্থর জন্য অপেক্ষা করছে ওই রবীন্দ্র সরোবর লেকে কখন আড্ডা মারবে, সিচুয়েশনটা এইটা। তো ঘটনা হচ্ছে টোটাল তো ছাড়া পেয়ে গেল আর বাকিটাকে রইল, নতুন করে ধরার প্রশ্ন হচ্ছে যাদেরকে ধরা হচ্ছিল তারা তো ছাড়া পেয়ে গেল, এই যে ছাড়াটা পেয়ে যাচ্ছে, ছাড়া পাচ্ছে কেন? আমার প্রশ্ন এইটা। ছাড়াটা যাতে না পায়, ছাড়া যদি পেয়ে যায় তার জন্য রাস্তায় আন্দোলন হবে কি করে? তিলোত্তমার ঘটনা একটা ব্যক্তির ঘটনা, এখানে হাজার হাজার মানুষের ঘটনা, এবং গোটা শিক্ষা ব্যবস্থা পচে যাওয়ার ঘটনা, গোটা রাজ্যের শিক্ষা ধ্বংস যাওয়ার ঘটনা। এর চেয়ে বড় অপমৃত্যু হতে পারে না। যারা তিলোত্তমা নিয়ে আন্দোলন করছে সেই সুশীল সমাজ, আমি ডাক্তারদের কথা বাদ দিচ্ছি, ডাক্তাররা শুধু ডাক্তারদের ব্যাপারটা আমি এখানে একটা প্রশ্ন আছে, না এখানে একটা প্রশ্ন আছে মাসুমদা, সেটা হচ্ছে এই যে ডাক্তারদের আর্জি করে সব গিটার বাজিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হলো, আমি কোনো আন্দোলনকে ছোট করছি না কিন্তু, এবং সত্যি তো যারা জুনিয়র ডাক্তার তারা নিষ্পেষিত হয়েছেন, তারা আন্দোলন করছেন, তাদের আন্দোলন নিয়ে আমি ভালো বা খারাপ কোনো বিষয়ই আসছি না, কিন্তু আপনি ভাবুন তো ওই আন্দোলনে সবার এত সাড়া, আর আমাদের যে ভাই বোনগুলো আজকে দিনের পর দিন কোনো বিরিয়ানির প্যাকেটও আসেনি ওখানে, কেউ জলের বোতলও দিচ্ছে না, দিচ্ছে আপনাদের জলের বোতল বিরিয়ানি, কেউ গিটার বাজিয়ে গান গাইতে যাচ্ছে আপনাদের ওখানে না, কেউ গিটার বাজিয়ে গানও গাইতে যাচ্ছে না, কেউ ওখানে গিয়ে বীর বীরাঙ্গনার তকমাও দিচ্ছে না। কোথাও কি মনে হয় বলুন তো, আরজি করের আন্দোলনে এত নাগরিক আন্দোলন হয়ে গেল, আমি তো বুঝতেই পারছি না, একজন বারুইপুরের শিক্ষিকা, একজন সুদূর মুর্শিদাবাদের শিক্ষক, আরও যারা বসে আছে এই মুহূর্তে যারা বসে আছে, আমরা তো অনুষ্ঠান দেখছেন আপনারা বাড়িতে বসে, আর আমাদের এই প্রজন্মের শিক্ষক শিক্ষিকা 2016 26,000 সেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা মেধাবী বলে দাবি করছেন, তারা এখন এই মুহূর্তে বসে আছে খোলা আকাশের তলায় ময়দানে। কোথাও কি মনে হচ্ছে যে মানে ব্র্যান্ডে বিশ্বাস করে, মানে আমি কারোর নাম বলছি না, মানে গরিব কৃষক খালি গায়ে থাকলে সে ছবি বিক্রি হয় না সামাজিক মাধ্যমে, সলমান খান খালি গায়ে থাকলে সেই ছবি ভাইরাল হয়। কোথাও মনে হচ্ছে আসলে এ সমাজে কোথাও যেন দেখনদারিতে আমরা বিশ্বাসী বলে আজকে রাজনৈতিক দলগুলো তাদের অপরিসীম অপদার্থতা করে যেতে পারছে। আমি শুধু একটা কথা, হুজুগ সমাজ সেবার নামে যখন হুজুগটা স্থান করে নেয়, যখন মিডিয়া টিআরপি পাওয়ার কম্পিটিশন শুরু হয়ে যায়, যখন তেলা মাথায় তেল দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়, তখন যে বিড়ম্বনা সৃষ্টি হয়, তিলোত্তমার ঘটনা ঠিক তাই ঘটেছে। ক্লিয়ার? তেলা মাথায় তেল দেওয়া বলে কথা আছে না, শুকনো মাথায় নয়, যে স্কুলটা উঠে যাচ্ছে সেখানে গিয়ে বাঁচাবো না, যেটা বিখ্যাত হয়ে আছে ওখানে গিয়ে ডায়লগ মারবো, এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি। সে হাওড়ার সেই বিখ্যাত স্কুলের বিখ্যাত হেডমিস্ট্রেস, স্কুলে শিক্ষা যে চূড়ান্ত পচন, একটি মুখ দিয়ে কথা নেই, দুটি লাইন বলে বিখ্যাত হয়ে গেছে, টিভি চ্যানেল পথে চার সুযোগ পেয়ে গেল, ওটা হচ্ছে টিআরপি। কথাটাও না আমি বলি গুরুত্বপূর্ণ, আমি আপনাকে পরিষ্কার বলছি, কথাটা আপত্তিকর, আমি উল্টো বলছি আপনাকে। এখানেই মাসুদ আক্তার এখানে যে সমাজ যদি পচন ধরে যায়, সমাজ যদি পচন ধসে যায়, তাহলে 18 নিচে সন্তানরা বাচ্চা রাস্তায় নামবে, শিক্ষা করতে গেলে কোনো চোখে পড়ে না, একটা ধর্ষণের ঘটনা দুঃখের, কিন্তু এখন আত্মহত্যা করেছে কতজন, তার চাকরি বলি। আমি আপনাকে বলি, গান্ধী মূর্তির পাদদেশে সবচেয়ে প্রথম কে গিয়েছিল জানেন?
4-5 বছর আগে, তার নাম কাজী মাসুম আক্তার। না, আমি জানি তো, এগুলোকে ধরে নিয়ে আমি এসে জানি বলেই তো আর আপনাকে the ডেকে এনেছি। বেঙ্গল। আপনার কি মনে হয় আপনাকে আমি কেন গান্ধী ডেকেছি? প্রতিপদদেশ, মাতঙ্গিরারের প্রতিপদদেশ জিজ্ঞেস করে দেখুন। না, না। আমি যদি পারি, মাসুমদা, বাকি মাসুমদা, পারিনি, যাই মাসুমদা, আপনি দেখতে সুন্দর, সুদর্শন চেহারা, সেই জন্য কিন্তু আমি আজকে ডাকিনি। আজকে আমি আপনাকে ডেকেছি কারণ আপনি সেই কতিপয় মানুষ যারা প্রথম দিন থেকে গলা ফাটিয়েছিলেন। বিনয়ের সাথে এমনকি আমি স্বীকার করছি, সাংবাদিক হিসেবে স্বীকার করছি, সেই সময়তে আমরা শুনেছিলাম, আমরা এত দুর্নীতি হয়েছে যে খাটের তলায় টাকা, বান্ধবীর খাটের তলায় টাকা, এবং সেটা যে বন্ধ ফ্ল্যাট দিয়ে যায় ঢাকা, এটা আমরা ভাবতে পারিনি। মাসুমদা, আমি খালি আপনার একটা কাছে লাইন আসছি, বলবো, হ্যাঁ, হ্যাঁ। শুধু একটি লাইন বলবো। আমি অত্যন্ত বিনয়ের সাথে এই বঙ্গবাসী যারা তিলোত্তমানী আন্দোলন করেছে তারা ভালো কাজ করেছেন, খারাপ বলছি না, না। তাই অবশ্যই ভালো কাজ করেছেন, অবশ্যই। তাদেরকে বিনয়ের সাথে বলি, ওইটা যে লড়াই কোথায় দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই জানেন, লড়াই করুন, ওয়েলকাম করুন। শিক্ষায় পচন, কতজন আত্মহত্যা করেছে, কতজন রোগে শোকে মারা গেছে। আমি শুধু ওনাদের গল্পটা বলছি না, আমি টোটালটা বলছি। মারা গেছে চোখের সামনে, নিদারুণ পাপ বারবার ধরা গেছে, যে জাস্টিস ধরছেন তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে আমরা দেখেছি। আমি শুধু একটা কথা বলবো যে আপনারা এই ইস্যুতে কেন সোচ্চার হয়ে লেগে থাকতে পারছেন। আমি বৃন্দাবন বাবুর কাছে আসবো একবার। বৃন্দাবন বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে তো শুনানি পিছিয়ে গেল, আপনি তো জানেনই। আমরা সবাই তাকিয়ে আছি মহামান্য আদালত, সেই আদালতে কি বিচার হয়, চূড়ান্ত কি বিচার রায় আসে, সেটা থেকে আমরা তাকিয়ে আছি। আপনারা আমাদের থেকে আরো বেশি, আপনাদের যন্ত্রণা রয়েছে, তারপরে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা। আজকে শুনানি, এখন এইখানে আপনাদের অবস্থান কি এখন? দেখুন, আমি মাসুম আক্তার বাবুর একটা প্রসঙ্গ উনি তুলেছিলেন, ওএমআর ডিস্ট্রয় করা বা পুড়িয়ে ফেলা। তো এই বিষয়টা অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে সেটা দুর্নীতি করেছে বলে বা দুর্নীতি করে। এখন দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সিবিআই রিপোর্টের দ্বারা, একদম এটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার। কিন্তু ওএমআর ইস্যুর ব্যাপারটা আমি পরিষ্কার করতে চাই সবার কাছে, যেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তারা 2016-তে কলকাতা গেজেট একটা গেজেট পাবলিশ করেছিল এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার জন্য। সেই গেজেটে 21 নম্বর যে রুলস আছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে 1 বছরের মধ্যে ওএমআর ডিস্ট্রয় করা হবে। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, দ্য রিটেন অ্যান্সার স্ক্রিপ্টস অবলিক ওএমআরস of examinations shall be destroyed by the commission after 1 year from the date of publication of the panel। অর্থাৎ প্যানেল প্রকাশের 1 বছর পরে ওএমআরটা ডিস্ট্রয় করা হবে। স্কুল সার্ভিস কমিশন সেটা টেন্ডার দিয়ে 1 বছর পরে সেটাকে ডিস্ট্রয় করেছে। না, এটা সুপরিকল্পিত, অনেকেই তো মনে করেন এটা সুপরিকল্পিত। হৈমন্তীর বাড়িতে হাওড়ায় পাওয়া গেছে, হৈমন্তীর হাওড়ার বাড়িতে পাওয়া গেছে, কোন বাড়িতে পাওয়া গেছে সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন, মানে কোন রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে 1 বছরের বেশি ওএমআর রাখার প্রভিশন নেই। আমি আপনারা তো সাংবাদিক, জানেন অনেক কিছু তথ্য আপনাদের কাছে আছে। আমি জিজ্ঞাসা করছি আপনারা একটা তথ্য দেখান যেখানে 1 বছরের বেশি ওএমআর রাখার প্রভিশন আছে। 1 বছর পরে তারপরে তারা কি করলো, কোথায় পাওয়া গেল, সেগুলো তো আর ডিটেইলস আমার কাছে পুরো ডেটা আছে যে কোন কোন সার্ভিসের ক্ষেত্রে, পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে 1 বছর আছে ওএমআর রাখা প্রভিশন। আচ্ছা, আমি চাল আর কাকল আলাদা করে যাবে না। এখানে উনি যেটা এই ওএমআর ইস্যুতেই বলছি, ওএমআর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন ছিল, আমাদের ম্যাডাম যেরকম বলছিলেন যে আমরা সিবিআই রিপোর্টের দ্বারা যে ডিটেল ওনারা যে সাবমিশন দিয়েছেন সেখানে পরিষ্কার করেছেন যে নাইসাকে স্কুল সার্ভিস কমিশন টেন্ডার দিয়েছে। নাইসা আবার আরেকটা সংস্থাকে, ডাটা স্ক্যানটেককে তারা দায়িত্ব দিল যে ইভালুয়েট করার জন্য। ডাটা স্ক্যানটেকের কর্মচারীরা তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেটা ইভালুয়েট করলো। যে কারণে আমরা এই বিষয়ে ডিটেলে যেতে চাইছি না। আমরা যে 3টে হার্ড ডিস্ক দেখলাম যে পঙ্কজ বনসালের কাছে, সেই 3টে হার্ড ডিস্ক যে মাদার ডেটা, সেটা কিন্তু পরিষ্কার সিবিআই রিপোর্টে লেখা রয়েছে। হ্যাঁ, কিন্তু স্কুল সার্ভিস কমিশন কি সেটা মানতে চাইছে? না, স্কুল সার্ভিস কমিশন অবশ্যই মানতে চাইছে, কিন্তু যে চাইছে অবশ্যই চাইবে। এখন তার উত্তরটা সিবিআই দেবে, তার মান্যতা দিয়েই তো হাইকোর্টে আমার বক্তব্যটা হচ্ছে আপনাদের কি এখনো মনে হয় না
যে সর্ষের মধ্যে ভূত আছে আপনাদের এখনো মনে এখন হয় না? আমাদের রাস্তায় নামার অর্থ এটাই না ভূত আপনারা থাকতে মানে পারে। এখনো না আমার বক্তব্যটা খুব পরিষ্কার। দেখুন এটা আপনাদের জীবন জীবিকার ব্যাপার, অবশ্যই। রাস্তায় না, অসহ্য সবার জন্য যন্ত্রণা। সব রাস্তায় আছে। এই যন্ত্রণা আমরা কিচ্ছু ভোগ হয়নি। করছি না, আমরা এই যন্ত্রণা নিয়ে কথা বলছি কিন্তু ভোগ করছি না। কিন্তু আপনাদের মতো আমাদেরও যন্ত্রণা আছে, কারণ আমাদের ভবিষ্যৎ যদি এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের হাতে পড়ে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, সেটা সমাজের পক্ষে এবং ভয়ঙ্কর। শিক্ষক শূন্যতা। আমার বক্তব্য হচ্ছে ওই একটা আন্দোলন দেখলেন না, বেশি বাড়াবাড়ি করে বেশি তারা তোষণ করতে গিয়ে তাদের আন্দোলন রাস্তার উপরে জলে দেওয়া দেখলাম। আপনারা কি এখনো মনে করেন স্কুল সার্ভিস কমিশন আপনাদের সঙ্গে সুবিচার করেছে? সুবিচার করেনি বলেই আমরা রাস্তায় নেমেছি। তাহলে আমি আপনারা কেন আমি এই তথ্যগুলো তাহলে দিচ্ছি, মানে আপনি আমি কেন school service এখনো বলছেন যে স্কুল সার্ভিস Interesting. কমিশনের সেই সময় যারা ছিলেন, সিবিআই রিপোর্টে তো পরিষ্কার যে তারা সুপরিকল্পিত ঠান্ডা মাথায় এই ধরনের দুর্নীতি একদম করেছে। একদম পরিষ্কার দুর্নীতি হয়েছে। আমি দুর্নীতিকে ডিফেন্ড না, করছি না। আজকে যদি পঙ্কজ বানসালের ওই ওএমআর শিটটা আর আপনাদের যে ওএমআর শিট সেটা যদি মেনে নেওয়া হয়, তাহলে তা তো বিতর্কই আসতো না। কি বাসুদা? তাহলে School Service corruption টা Commission কোথায় তার ধরা website-এ পড়েছে? প্রকাশ তাহলে করেছিল। বুঝতে চাই। ম্যাডাম যেমন বললেন যে যে সেখানে corruption টা vigilance- তাহলে কি করে ধরা যাবে? কয়েকটা উপায় আপনাদের বলি, বুঝলি? কয়েকটা ওএমআর এর অথেন্টিক কয়েকটা উপায় আপনাদের বলি। যে ধরুন ইনভিজিলেটর সিগনেচার আছে, আমরা যখন আমরা একটা সব জানি, আমাদের দর্শকরাও সব জানে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার ওখানেও বক্তব্য কিন্তু হচ্ছে OMR একটা আপনাদের attendance আইনজীবী এইগুলো নিয়ে সওয়াল করবেন তো? অবশ্যই আমাদের আমাদের দাবি আইনজীবী এটাই, করবে। আমরা এই দাবি অবশ্যই, নিয়েই রাস্তায় অবশ্যই। নামছি। আমি আপনার কাছে চলে যাব। হ্যাঁ, আপনি কি বিষয়ে পড়ান? আমি ইংলিশে পড়াই। ইংলিশ পড়ান। আপনি কি বিষয়ে বৃন্দাবন বাবু? বাংলা। বাংলা। বৃন্দাবন বাবু যেভাবে বাংলায় অনুবাদ করলেন, আমার আপনার অনুবাদটা এতটাই ভালো লেগেছে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে, সাংবাদিক হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আপনারা সত্যি বোঝাতে পারেন শিক্ষক হিসেবে। একজন অভিজ্ঞ শিক্ষক আছেন এখানে, কি মনে করেন? আমি একটা হ্যাঁ। একটা ছোট্ট কথা বলি, আমি বৃন্দাবন বাবুকে ফলো করে বলছি। দেখুন, আমি প্রথমে যে কথাটা বলেছি যে চেষ্টা করলে এই ঝাড়াই বাছাই করা যাবে না, চেষ্টা করলেও যাবে না, সদিচ্ছা থাকলেও যাবে না। মানে আপনি বলছেন জেগে ঘুমালে যে ঘুম ভাঙানো যায় না, ওরকম ব্যাপার। উনি যেটা বলছেন, বলা হবে যে ওএমআর সিট নেই, আবার যে নাম্বারটা দেখানো হচ্ছে আমি ওটা মানবো না। ওএমআর সিটে তো মূল্যায়ন হচ্ছে না, সে আদৌ কি পরীক্ষা দিয়েছে, উনাকে স্বজন পোষণ করে দিয়েছে নাম্বারটা, নাকি অ্যাকচুয়ালি উনি প্রাপ্য ছিল। এটা মূল্যায়ন করতে গেলে ওএমআর সিটের টোটাল মার্কশিটটা দেখতে হবে, রেজাল্টটা দেখতে হবে। সেটা যদি নষ্ট হয়ে যায়, তারপরে যদি ঝাড়াই বাছাই করতে বলা হয়, ঝাড়াই বাছাইটা অবশ্যই, অবশ্যই। 2026-এ ইলেকশন হবে, হ্যাঁ। তার জন্য ঝুলে থাকবে লয়ারদের পোয়াবারও, ওই তারিখ পে তারিখ আর হিয়ারিং হবে, এইটা যে ওয়েট করবে। অবশ্যই আমি একবার চলে যাবো, আমি আপনাদের কাছে আসবো অবশ্যই। আমি শুধু একবার লিখে নিন, সমস্যা লিখে নিন। আমি যেটা বলি মিলে তো? না, না, আমি যেটা বলছি- বলি মিলে তো? না, না, ওটা লিখে নিন। আমি একটা কথা বলছি, আমাদের রাজ্যে এরকমও শক্তি আছে বুঝলেন, যাদের ধরুন কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, অথবা জেএনইউ, আমাদের দেশে আর কি, সেন্ট স্টিফেন্স, হ্যাঁ, এইসব জায়গায় না আন্দোলন, গিটার, জেন্স, তো পাগলামি। কবিতা, কিচ্ছু হয় না। উদ্ভাবনী শক্তি, সমন্বিত স্লোগান, এসবে তাদের রক্তে দোলা দেয়, যেমন ড্রাম মানুষের রক্তে দোলা দেয়। কিন্তু আপনাদের মতো, আপনাদেরও এই অবস্থা হচ্ছে কেন? নাগরিক আন্দোলনে মানুষ ঝাঁপাবে, তাদের স্বাগত, তারা নিশ্চয়ই সোচ্চার হবে, তাদেরকে আমি কোনো খারাপ বা বক্রোক্তি করছি না, কিন্তু গণ আন্দোলন হতে পারতো তো। গোটা রাজ্য, এই মুখগুলো দেখুন, মানে আপনার পাশে বসে আছে, মুখগুলো দেখুন, খালি মুখগুলো দেখুন। দেখুন আপনি যে কথা ডাক্তারদের বললেন, মুখগুলো দেখতে ডাক্তারবাবু পারো। যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্র্যাশ কোর্স যদি করতে পারতেন, আপনারা তো এই একটা ইস্যুতেই আমরা- মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সরকার তিনবার ফেলে দিতেন। দেখুন, কলকাতার রাস্তায় এই চাকরি চুরি হয়েছে বলে আমরা একের পর আন্দোলন করি। এই চাকরি চুরি- কোথায়? আন্দোলনের শুনুন আমার তীব্রতা কথা। কোথায়? হয়নি? তীব্রতা কি? মিছিল হয়নি? কোথায় তীব্রতা? বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিকে এই কোথায়? প্রতিবার আক্রমণ করা হয়নি চাকরি করার জন্য? কটা ঘেরাও হয়েছে? আপনি যদি কটা ঘেরাও হয়েছে? রাজপথ কতবার স্তব্ধ হয়েছে? বিজেপি বিকাশ ভবন বলছেন একবার না, তিনবার করেছে। হ্যাঁ, কেন? এই দুর্নীতি কেন বিকাশ ভবনে হবে কেন? তো বিকাশ ভবন সরকারি শিক্ষা মমতা দপ্তর, সেখানে বন্দ্যোপাধ্যায় হবে না। কোথায় কোথায় করেছে? সরকারি শিক্ষা দপ্তর মমতা হবে না। বন্দ্যোপাধ্যায় 2009 থেকে 11 কোথায় কোথায় করেছে? আপনি চাইলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আমাদের অ্যারেস্ট হতে, শুনুন, আমরা লালবাজার অভিযান করেছি। শুনুন একটা কথা, যে আন্দোলনের মুখ, আপনি বলছেন যে আজকে আন্দোলনকে সরকারি বিধান, কিন্তু যার আন্দোলন কি, যার মান সম্মান থাকে না, বলো না, যার না, আপনারা 21শে জুলাইয়ের মতো আন্দোলন করেছেন? 21-26 শুনুন, 21শে জুলাইয়ের মতো আন্দোলন হয়েছে কোনো? 21শে জুলাইয়ের মতো আন্দোলন হয়নি, আপনার মনে হচ্ছে কেন?
তার মানে হচ্ছে 21শে জুলাই আমরা দেখেছি কি হয়েছে। 21শে জুলাই কি হয়েছিল সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এইখানে আন্দোলন আমরা সেটাই চলছে। বলছি, তার মানে আপনি মেনে নিচ্ছেন তৃণমূল সরকার খুব ভালো আবার সরকার চালাচ্ছে। আপনি তৃণমূলের হয়ে যদি তাহলে আন্দোলন আপনারা গণ শুরু করেন, আন্দোলনে নেই কেন? তৃণমূল সরকার ভালো, এত ভয় তৃণমূল কিসের? সরকার ভালো হলে এদের এত চাকরিটা ভয় শুরু করে কিসের? দেবে। এত ভয় কিসের? কিসের ভয়? ভয়টা আপনাদের। না, আমাদের ভয় নেই। আপনাদের মতো যারা আমাদের আছে সেন্ট্রাল তাদেরই সিকিউরিটি ভয়। ফোর্স লাগে না। আপনাদের আমাদের ভয়। সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আপনাদের লাগে না। ভয়। আপনি যে প্রশ্নটাই করলেন উত্তরটা না রাখে আপনি ভয়। আপনি যতই ঠেলুন না কেন, আন্দোলন বিজেপি করেছে বলে রাস্তায় এদের জন্য 3 বার বিকারভবন অভিযান হয়েছে, লালবাজার হয়েছে। আমি নিজে লালবাজার অ্যারেস্ট হয়েছি, বিকারভবন অ্যারেস্ট হয়েছে। কি বলছেন হয়নি? হয়েছে। এবার হয়েছে, আপনারা চোখে দেখেননি, দিদিমণির চোখে ঠোঁসার আপনারা পড়েছিলেন। কথাটা হচ্ছে এখানেই যে আপনি যে দিদিমণির চোখে দেখেন তাহলে ওর নিজে আমি যে প্রশ্নটা শুরু করেছিলেন, আমি ওই প্রশ্নটাই আসতে চাইছি যে সমস্যার সমাধান। আমার কথা হচ্ছে যদি বৃন্দাবন বাবুর যুক্তি শুধু নয়, সিবিআই এর যুক্তিতে যদি সিবিআই এর কাছে ডেটা থাকে তাহলে সিবিআই দ্রুত এই যারা যোগ্য তাদের যোগ্যতাকে সম্মান দিয়ে যে কথা বলেছে, যদি পুরো প্যানেল বাতিল যদি করেও যদি যারা যোগ্য তাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করা যায় সেটাও করতে পারে। উপরন্তু দ্বিতীয় যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে প্যানেলের পুনর্বহার করে তাদের সম্মান ফিরে দিতে পারে। আর শিক্ষক যারা মাঠে বসে রয়েছে, শিক্ষকরা মাঠে আর চোরেরা মমতা ব্যানার্জির কালীঘাটে, এটা তো হতে পারে না। এটা হতে পারে খুব অল্প। তোমার ঘটনায় কিছু হচ্ছে না, হবে না, কেন হবে না হচ্ছে না? কারণ হচ্ছে তথ্যকে গুছিয়ে লোপাট করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টগুলোকে আজ যা যা করার কারণ তিলোত্তমাকে ওখানে হত্যা করা হয়নি, উন্নত করে ওখানে ফেলা হয়েছে। তিলোত্তমার যে ঘটনা সেটার তথ্য এত সুন্দর সুচারুভাবে লোপাট করা হয়েছে যে অপরাধীদের ধরতে কষ্ট হচ্ছে। এই তো আমি এই ক্ষেত্রে বলছি, এমন ভাবে সমস্ত লোপাট করা আছে, চাল আর কাঁকড় 2026 পর্যন্ত আলাদা করা হবে। আজকে একটু উনারা আর চাই না, শুধু হাইকোর্টে সুপ্রিম কোর্ট টাকা আমি বৃন্দাবন বাবু, এখনো আপনাদের এই বিনিদ্রর রাত্রি যাপন খোলা আকাশের তলায় আর কতদিন চলবে? এটা আমাদের যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, ন্যায় বিচার আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের আন্দোলন শুধু আস্তে আস্তে আমাদের মাত্রা বাড়াবো, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এই আন্দোলনের প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে আপনারা মনে আছে কিনা জানি না, 2019 সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে 29 দিনের অনশন আন্দোলন হয়েছিল। সেই অনশন আন্দোলনের আমি তার নেতৃত্ব দিয়েছি এবং আমরা কিন্তু দুর্নীতির প্রসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা করেছি। আমরা নবান্ন অভিযান করেছি, বিকাশ ভবন অভিযান করেছি। 2018 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট প্রসেসের যে জায়গায় ত্রুটি বিচ্যুতি দেখেছি প্রত্যেকটা বিষয়ের আমরা আন্দোলন করেছি। কিন্তু যখন আমরা অনশন আন্দোলন করলাম, যখন আমরা ওয়েটিং ছিলাম, তখন সমস্ত নাগরিক সমাজ আমাদের পাশে এসেছিল, কারণ সেখানে দুর্নীতি ছিল। তখন আমরা বেকার ছিলাম, এইগুলো হয়তো দেখা যাচ্ছে নাগরিক সমাজকে নাড়া দিয়েছিল। কিন্তু আজকে আমরা শিক্ষক শিক্ষিকা বলে কি নাগরিক সমাজ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আমি পুরোটা শেষ করি। নাগরিক সমাজ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে ধরুন যদি এই প্যানেলটা বাতিল হয়, শুধুমাত্র এই 19,000 শিক্ষক শিক্ষিকা বা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জীবন আজকে অন্ধকার হবে না। আগামী ভবিষ্যতের যারা এই সরকারি চাকরি করার স্বপ্ন নিয়ে যারা সমস্ত মেধার ভিত্তিতে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের স্বপ্নটাও আজকে চুরমার হয়ে যাবে। অবশ্যই আমি একবার আপনার কাছে আসবো। কোথাও অভিমান হচ্ছে না এই নাগরিক সমাজের উপর? ভীষণভাবে আপনাদের মধ্যে কেউ হয়তো অভিনয় করে না, আপনাদের মধ্যে কেউ হয়তো সেরকম গ্ল্যামার নেই, সেজন্য দেখছেন সমাজ। আমরা অত্যন্ত দরিদ্র বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা উঠে এসেছি। ছোট থেকে এটাই শিখেছি যে চাকরি হয় দুটোই, একটা ডাক্তার, একটা হচ্ছে টিচার, এই দুটো জিনিস। তো ছোটবেলা থেকে স্কুলে যেতাম আর টিচারদেরকে অনুকরণ করতাম, আর এইভাবে এই প্রফেশনটাকে এত ভালোবেসে ফেলেছিলাম যে আমি অন্যান্য চাকরির দিকে যাইও নি, বাবাকে বলে দিয়েছিলাম যে হলে টিচারই হব। সেখানে এসে আমাকে অসাধারণ বলেছেন। আমি চাই কাজী মাসুম আক্তার যেমন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাথার ফাটিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, আপনারাও তাই হন। আপনাদের না থাকুক কোনো গিটার, আপনাদের না থাকুক সেই রকম উদ্ভাবনী শক্তি সমন্বিত, বিশেষ করে অক্সফোর্ড, কেমব্রিজ, নিদেন পক্ষে SRFTI সেই সব স্লোগান, অথবা জার্মান স্লোগান থেকে বঙ্গীকরণ করা, বা কোনো ফরাসি স্লোগান যা 1970 সালে রেড ড্যানিয়েল বলে গেছেন
তা অনুবাদ করতে হবে না, ওখানে বসে বসে কবিতা আর গ্রাফিতি করতে হবে না। আপনারা আপনাদের মতোই থাকুন, বিশ্বাস রাখুন, সত্যের জয় হবেই, আর সেই জন্যেই সত্যমেব জয়তে। আমি বিশ্বাস করি, আপনারাও নিশ্চয়ই বিশ্বাস করেন। কোনো কিছু ওপর চালাকি নয়, ওপর চালাকি করে খুব গলাবাজি করে একদিন দুদিন মিথ্যেকে সত্যি বানানো যায়, কিন্তু সত্যি সত্যিই থাকে। আমি কাজী মাসুম আক্তার, অধ্যাপক ডক্টর দীপঙ্কর সরকার, আমি অবশ্যই বৃন্দাবন ঘোষ এবং নাজনীন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের মতামত আমাদের ঋদ্ধ করেছেন। মানুষ বিচার করবেন, আমি শুধু কথাগুলোই তুলে ধরতে পারি। সত্যির জয় হবে কি হবে না সময়ই বলে দেবে। বাংলা জানতে চার সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার ভাষা।